অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সুস্বাস্থ্য ও জীবনের লাইভ ফোনিং অনুষ্ঠান। সুস্বাস্থ্য আর জীবন কেন বললাম বলুন তো? কারণ এরা দুজনেই একে অপরের পরিপূরক। যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী না হয়ে থাকেন তাহলে দেখবেন জীবনটাই একটু অচল হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই খুব সামান্য সামান্য যেগুলো ফিজিক্যালি প্রবলেম আমরা দেখতে পাই সেগুলোকে ভীষণ ইগনোর করে চলে যাই। কিন্তু আর এই প্রবলেমগুলোই যে আপনার পরবর্তী জীবনে বড় আকার ধারণ করবে না তা কেউ বলতে পারে না। তাই সুস্বাস্থ্য এবং জীবন এই দুটো কথার মানে কিন্তু বোঝার এখন সময় চলে এসেছে। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই 8 থেকে 80 যারা রয়েছি তাদেরকে দেখবেন কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমরা কিন্তু সার্ভাইভ করছি। আর এখন যে সমস্যা ইতিমধ্যেই 2026 সালে মাথা চাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ক্যান্সারজনিত রোগ। এটার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো বয়সের সময়সীমা নেই। আমরা অনেক সদ্যজাত শিশুকেও দেখেছি ক্যান্সার আক্রান্ত হতে, আবার দেখেছি অনেক বয়স্ক বৃদ্ধ যারা রয়েছেন তাদের মধ্যে তো রয়েছে এরকম শারীরিক সমস্যা। আজকের দিনে দাঁড়িয়ে এই শারীরিক সমস্যা কেন উত্তরোত্তর এত বৃদ্ধি পাচ্ছে আমরা কিন্তু তার কারণটা কেউই জানি না। জানতে ইচ্ছুক তো? তাই এই অনুষ্ঠানটা আজকে আপনাদের জন্যই, কারণ আপনাদের এই সকল প্রশ্নগুলো যে মাথার মধ্যে চলছেন তার উত্তর দেবেন তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের ডিএম মেডিকেলিস্ট অঙ্কোলজিস্ট ডক্টর প্রলয় বসু। আজকের অনুষ্ঠানে আমরা স্যারকে অনেক স্বাগত জানাবো। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে সত্যি ক্যান্সার কিন্তু একটা মারণ রোগের মতন সৃষ্টি হয়েছে, আর এটার কিন্তু কোনো বয়স নেই। তো আমরা পরবর্তী আলোচনায় আসবো, কিন্তু তার আগে জানতে চাইবো ক্যান্সারটা অ্যাকচুয়ালি কি ধরনের টাইপের রোগ? নিশ্চয়ই। ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের শরীরে যে কোষগুলো থাকে, যেটাকে সেলস বলা হয়, সেটা যখন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বাড়তে থাকে সেখান থেকে ক্যান্সারের সূত্রপাত হয়। তো ক্যান্সার প্রথমে একটা কোষ দিয়ে শুরু হয়, সেটা বেড়ে একটা টিউমার হয়। টিউমারটা প্রাথমিক স্টেজে একটা শরীরের নির্দিষ্ট অংশে থাকে, তারপর সেটা রক্তের মাধ্যমে অন্যান্য জায়গায় ছড়াতে থাকে। তো সেটার থেকে তখন ক্যান্সারের স্টেজটা বাড়তে থাকে। তো ক্যান্সার আমরা জানি যে স্টেজ 1, 2, 3, 4 চারটে স্টেজ হয়। তো এইভাবেই প্রাথমিক স্টেজে ক্যান্সারটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, তারপর আশেপাশের জায়গায় ছড়ায়, যেগুলো স্টেজ 2 আর স্টেজ 3 হয়। আর তারপর যখন রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যেরকম লাংস, লিভার বা হাড়ে, তো সেটাকে স্টেজ 4-এর ক্যান্সার বলে। তবে ক্যান্সার বলতে শুধু একটা শব্দ নয়, ক্যান্সার বিভিন্ন ধরনের হয়। আজকের দিনে 200-র বেশি ক্যান্সারের ধরন রয়েছে। স্যার, একটু জিজ্ঞেস করবো, অনেকেই জানতে চাইছেন যে সার্ভাইকাল ক্যান্সার, তো এটা যদি একটু দর্শকদের বলেন, মানে এটা অ্যাকচুয়ালি কি ধরনের ক্যান্সার? সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর নিচের অংশের ক্যান্সার আজকে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশে বেড়ে চলেছে। কতটা মাত্রায় সার্ভাইকাল ক্যান্সারের কেস অ্যাকচুয়ালি আছে এই ব্যাপারটা হয়তো পুরোপুরি জানাও নেই। এটার কারণ কি? একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আর এমনিতেই লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজে হয়। আমাদের দেশেও একটা খুব হাই পপুলেশন রয়েছে যারা লোয়ার সোশিও ইকোনমিক স্টেটাসে পড়ে। তো তাদের বিভিন্ন রিস্ক ফ্যাক্টরস আছে, যেরকম পুয়ার হাইজিন, স্পেশালি ল্যাক অফ মেনস্ট্রুয়াল হাইজিন, তাছাড়া কিছু কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেসের এক্সপোজার থাকে। তো সেগুলোর থেকে ওরা একটা হাই রিস্ক পপুলেশন। তাছাড়া হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে যেটা একটা ভাইরাল ইনফেকশান, এইচপিভি ভাইরাস বলে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশানের রেটও আমাদের দেশে মহিলাদের মধ্যে অনেকটাই বেশি। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে যেগুলো বাইরের দেশে যেরকম আমেরিকা বা ইংল্যান্ডে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা স্ক্রিনিং টেস্ট থাকে, আমাদের সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট আমাদের দেশেও হয়, কিন্তু সেইটা একদম কম্পালসারিভাবে এখনও ইমপ্লিমেন্ট হয়নি। দ্বিতীয় জিনিস হচ্ছে সবে আমাদের দেশে এসেছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার বলবো না, এইচপিভির জন্য একটা ভ্যাকসিন। তো সেটা কিন্তু অনেক দেশেই এখন কম্পালসারি, কিন্তু আমাদের দেশে এটা সবে এসেছে। সেটা এখনও আমাদের যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম তার মধ্যে সেটা এখনও ঢোকানো হয়নি। তো সেটার কাভারেজ যতদিন না বাড়ছে ততদিন আমরা কিন্তু সবাই অ্যাট রিস্ক সেটার জন্য। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষই কিন্তু এই ক্যান্সার জনিত নামটা শুনলেই ভয় পেয়ে যাচ্ছে। এটা কি সত্যিই খুব ভয় পাওয়ার কারণ, নাকি ঠিক টাইমে চিকিৎসা করলে এর থেকে কিওর হওয়া যায়? যদি একটু দর্শকদের বলেন। নিশ্চয়ই, ক্যান্সার শব্দটা থেকে ভয় পাওয়া নিশ্চয়ই দরকার, কারণ ভয় না থাকলেই লোকজন অবহেলা করবে। কিন্তু ক্যান্সার
মানেই আজকের দিনে মৃত্যু না। যেটা প্রথমেই বললাম, ক্যান্সারের 4টে স্টেজ থাকে। স্টেজ 1 থেকে স্টেজ 3 এর ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কিউরেবল। তাছাড়া হচ্ছে স্টেজ 4 এর ক্যান্সারেও আগে যেটা লোকজন ভাবতেন। হ্যাঁ, আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি রণজিৎ দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন রণজিৎ বাবু? একটু ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন ছিল, মানে আমাদের যে ক্যান্সার আমি চারিদিকে দেখছি বা ইয়ে করছি, তাই ক্যান্সার প্রতিরোধ করা কি সত্যি সম্ভব? হ্যাঁ শুনুন স্যার বলছেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, এই কথাটা কিন্তু অনেক ক্ষেত্রেই সত্যি। এই কারণ ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমাদের কিছু কিছু ক্যান্সারের যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো অনেকগুলোই বলা হয় মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মানে কি, সেগুলো যদি আমাদের জীবন থেকে সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে বের করা যায় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সম্ভাবনা পুরো চলে যাবে এরকম হয় না, কারণ কোনো কিছুই একদম 0% বা 100% হয় না, কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে। তার মধ্যে কি আছে, প্রথম হচ্ছে টোব্যাকো কনজামশন, মানে সেটা স্মোকিংয়ের মাধ্যমে হতে পারে বা পান মশলা, খৈনি, জর্দা এগুলো মাধ্যমে যে টোব্যাকো মানে তামাক আমরা গ্রহণ করি, সেটার থেকে ক্যান্সার হওয়ার রিস্ক বাড়ে। তামাকের জন্যে অধিকাংশ ক্যান্সারের রিস্ক বাড়ে। তো এটা যদি আমরা সীমাবদ্ধ করতে পারি বা একদম পুরোপুরি বন্ধ করতে পারি তাহলে ক্যান্সারের রিস্ক অনেকটাই কমে যাবে। তার সাথে আছে হচ্ছে কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস, যেরকম হচ্ছে ডায়েটারি কিছু ফ্যাক্টর, যেরকম শাকসবজি, ফল এগুলো বেশি পরিমাণে খাওয়া, রেড মিট মানে পাঁঠার মাংস জাতীয় মাংস এগুলো একটু কম খাওয়া, এগুলোর থেকে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে। তাছাড়া হচ্ছে রেগুলার এক্সারসাইজ, এগুলোর থেকেও শরীরের ফিটনেস জেনারেলভাবে বাড়ে আর ক্যান্সার হওয়ার রিস্ক কিছুটা হলেও কমে। অনেক ধন্যবাদ। এবং যারা যারা ডক্টর প্রলয় বসুকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 8820249247 নম্বরে। আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। ডক্টর প্রলয় বসু কিন্তু আপনাদের পাশে সবসময় থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। আর আমরাও চাই আপনারা জীবনে খুব সুস্থ স্বাভাবিকভাবে গড়ে উঠুক এবং আগামী দিনটা আপনাদের খুব ভালো কাটুক, কারণ আমরা প্রত্যেকেই চাই সুস্বাস্থ্যের অধিকারী হতে, এবং তার জন্যই তো আমাদেরকে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে, যাতে আগামী দিনে কাজকর্মগুলোকেও আমরা খুব সহজেই করতে পারি। আমরা আবার আলোচনায় আসবো ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, একটু জিজ্ঞেস করবো যে এই যে ক্যান্সার কোনো মানুষের যদি হয়ে থাকে তাহলে আমরা বুঝবো কি করে, মানে সেই লক্ষণগুলো কি কি যদি একটু দর্শকদের বলেন। দেখুন, প্রথমেই যেরকম বললাম ক্যান্সার বিভিন্ন ধরনের হয়, প্রায় 200-র মতো ক্যান্সার আজকের দিনে হতে পারে। তো সেইভাবে বলতে গেলে লক্ষণ বলতে একদম ওরকম বলা যায় না এই এই লক্ষণ মানেই ক্যান্সার, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো নিশ্চয়ই ভয়ের কারণ। তার মধ্যে কি কি রয়েছে, দীর্ঘদিন ধরে কাশি বা শ্বাসকষ্ট, কাশির মধ্যে রক্ত আসা, তাছাড়া হচ্ছে যদি শরীরে কোনো জায়গায় আমরা কোনো ফোলা দেখতে পারি, যেটাকে লাম্প বা টিউমার বলা হয়, সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, হাতে, পায়ে, গলায় বা মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টে। তো এই যদি কোনো একটা আমরা ফোলা দেখতে পাচ্ছি শরীরের ওপর যেটা দীর্ঘদিন ধরে রয়েছে, সেটা নিশ্চয়ই একটা ভয়ের কারণ আর সেটার ইভ্যালুয়েশন দরকার। তাছাড়া হচ্ছে যদি এই খেতে অসুবিধে হয়, খাবার খেলেই বমি আসছে বা বমি বমি ভাব হচ্ছে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কে রামগঞ্জ বলছেন? থেকে বলছি। নমস্কার। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার কাকার সম্পর্কে একটা প্রশ্ন করছি। কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে ক্যান্সারের কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে ক্যান্সার হয়েছে? আচ্ছা আচ্ছা, শুনুন স্যার বলছেন। নিশ্চয়ই, সেটাই বলছিলাম যে একটা হচ্ছে শরীরে কোনো জায়গায় কোনো ফোলা বা লাম্প যদি থাকে, যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে বা কাশির মধ্যে রক্ত বেরোচ্ছে বা খেতে গেলে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে বা খাওয়ার পরেই বমি হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে বা কখনো পেচ্ছাপের রাস্তায় বা মলদ্বার দিয়ে রক্ত বেরোচ্ছে, এইগুলো হচ্ছে কয়েকটা কমন ক্যান্সারের লক্ষণ, যেরকম ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এইগুলোর লক্ষণ এগুলোই। বা লাং ক্যান্সার। তাছাড়া হচ্ছে যদি দীর্ঘদিন ধরে খিদে থাকছে না, একটা জেনারেলাইজ উইকনেস থাকছে, দিনের দিন কাজ করতে অসুবিধে হচ্ছে বা
ওজন কমেই চলেছে, তো এগুলো হচ্ছে কয়েকটা ক্যান্সারের লক্ষণ। তাছাড়া তো যে অংশে ক্যান্সার হচ্ছে তার জন্য কিছু কিছু স্পেসিফিক লক্ষণ থাকে, সেগুলো সেইভাবে একদম ব্রডলি আলোচনা করাটা সবসময় সম্ভব হয় না। অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা যারা চাইছেন ডক্টর প্রলয় বসুর সঙ্গে দেখা করে কথা বলে একটু নিজেদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 8820249247 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আমরা এই কথাটা কজন মেনে চলি বলুন তো? আমাদের কিন্তু প্রত্যেকের এখন সময় এসেছে এই কথাটা মেনে চলার, কারণ আমরা বেসিক্যালি যারা ওয়ার্কিং রয়েছি, যারা অনেকটা সময় বাড়ির বাইরে কাটাচ্ছি, তাদের কিন্তু অনেকটাই ডিপেন্ড করতে হয় বাইরের খাওয়া দাওয়ার ওপরে এবং বাইরের প্রকৃতির ওপরে। এবং বাইরের খাওয়া দাওয়ার সাথে শুধুমাত্র কিন্তু আমরা বাইরের খাওয়া দাওয়াগুলোও খাচ্ছি না, তার সাথে আমরা কিছু জর্ম ইনজেক্ট করে দিচ্ছি নিজেদের শরীরের মধ্যে, অজান্তেই সেগুলো চলে আসছে, যেগুলো কিন্তু পরবর্তী সময় খুব হার্মফুল হতে পারে আমার আপনার প্রত্যেকের জন্য। আমরা ডাক্তারবাবুর কাছে একটু জিজ্ঞেস করতে চাইবো, ডাক্তারবাবু যারা বেসিক্যালি ধরুন আমরাই যারা ওয়ার্কিং রয়েছি, তাদের তো অনেকটাই ডিপেন্ড করতে হয় বাইরের খাওয়ার ওপরে, তো সেক্ষেত্রে আমরা তো অনেকটাই নিয়ে আসতে পারি না বাড়ির থেকে, তো আমাদের বাইরে থাকলেও কি ধরনের খাদ্য খাবার একটু খাওয়া উচিত যাতে আমরা একটু নিজেদের প্রতি কনসিয়াস হতে পারি? নিশ্চয়ই। এই দেখুন, খাবারের বলতে আজকের দিনে এটা আপনি যেটা বলেছেন সেটা একদম খুবই একটা রিয়েল ওয়ার্ল্ড ইস্যু, কারণ সবাই চাকরি করছে, এই চাকরির জীবনে সবসময় সম্ভব হয় না যে বাড়ির খাবার খাওয়া বা হেলদি ফুড খাওয়া, কিন্তু সেখানেও হচ্ছে যে কতটা এক্সপোজার হচ্ছে সেটাকে আমরা যতটা লিমিট করতে পারি সেটাই ভালো, কারণ এটা শুধু ক্যান্সারের জন্যে না, যেগুলো স্ট্রিট ফুড বা যেগুলো খুব বেশি তেলে ভাজা হচ্ছে বা বেশি স্পাইসি ফুড হচ্ছে, সেগুলোতে শুধু ক্যান্সার নয় অনেক অন্যান্য রোগেরও রিস্ক বাড়ে, যেরকম হার্টের রোগ, প্রেশারের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, এগুলো বাড়ে। তো এই জিনিসগুলো, এই রিস্ক ফ্যাক্টরগুলো কমালে শুধু ক্যান্সার বলে না, একদম একটা ব্রডলি নিজের শরীরটা ভালো রাখার বা ভালো থাকার একটা সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব হচ্ছে যে একটু যেখানে হাইজিনিক্যালি প্রিপেয়ার্ড খাওয়া দাওয়া বা যেখানে একটু ঝাল মশলা একটু কম থাকছে, একটু চেষ্টা করা যে শাকসবজি একটু বেশি খাওয়া, এগুলো দিয়েই ছোট ছোট স্টেপেই কিন্তু অ্যাকচুয়ালি লং টার্মে অনেকটা লাভ হয়। ডাক্তারবাবু, আজকের দিনে দাঁড়িয়ে আর একটা মিথ রয়েছে, সেটা হচ্ছে জেনেটিক ওয়াইজ, আমরা কি বলতে পারি ক্যান্সার জেনেটিক ওয়াইজ কোনো রকম শারীরিক সমস্যা? হ্যাঁ, দেখুন, ক্যান্সারের কিছু কিছু ক্যান্সার হেরিডিটারি হয়, যেগুলো আমাদের শরীরের কমন ক্যান্সারও, যেরকম ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সার, সেগুলোতেও 10-15% পেশেন্টের কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টর থাকে, সেগুলো হচ্ছে হেরিডিটারি ক্যান্সারের মতো করে হয়, যেরকম দেখা যায় যে ক্যান্সার পেশেন্টেরই পরিবারের মধ্যে তার বাবা বা মা বা ভাই বোন বা ছেলে মেয়ে তাদেরও সেম ক্যান্সার বা সেম জাতীয় ক্যান্সার হচ্ছে। তো ডেফিনেটলি একটা জেনেটিক কম্পোনেন্ট তো ক্যান্সারের রয়েছে। তাছাড়া কিছু কিছু জেনেটিক সিনড্রোম থাকে যেগুলোতে ক্যান্সারের রিস্ক বাড়ে। এবারে সবসময় সেগুলো আইডেন্টিফাই করা সম্ভব হয় না, কিন্তু আমরা এগুলোই দেখি যে যদি কারোর ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি থাকে, যে পরপর 2 জেনারেশন বা 3 জেনারেশনে ক্যান্সার হয়েছে বা একই জেনারেশনে বিভিন্ন লোকজনের সেম ধরনের ক্যান্সার হচ্ছে, তো তাদের তখন আমরা জেনেটিক টেস্ট করার জন্য বলি। এবার সেই জেনেটিক টেস্ট করে আমরা ইনফরমেশানটা পাই যে তার রিস্কটা আছে কি। টেস্ট করলে তো আর রিস্ক কমবে না, কিন্তু যদি সেই টেস্ট পজিটিভ আসে তখন সেই কিছু কিছু ক্ষেত্রে তার জন্য কিছু প্রিকশন নেওয়া যায়। যেরকম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুব কমন এক্সাম্পল আপনারা শুনেই থাকবেন বা পড়েই থাকবেন, যে অ্যাঞ্জেলিনা জোলি, যে উনি ওনার যেহেতু সেই জেনেটিক রিস্ক ছিল, উনি ডাবল ম্যাস্টেকটমি করিয়েছিলেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সায়েন্টিফিক বেসিসেই করা। তো এগুলো দেখা গেছে যে যাদের সেরকম ব্রেস্ট ক্যান্সারের রিস্ক আছে, তো তাদের একটা বয়সের পরে কিছু কিছু প্রোফাইল্যাকটিক সার্জারি করলে ক্যান্সারের রিস্ক কমানো যায়। সেরকম কোলন ক্যান্সারের ক্ষেত্রেও আছে, যে যাদের পরিবারে সেই কোলন ক্যান্সারের সিনড্রোম রয়েছে, তাদের অল্প বয়স থেকে রেগুলার কোলোনোস্কোপি করে স্ক্রিনিং করতে হয়। কখনো যদি ছোট পলিপ দেখা যায়, সেই পলিপটা কেটে বাদ দিতে হয়, বা পরবর্তীকালে যদি রিস্ক বেশি থাকে হয়তো কোলনের অপারেশনও করতে হয়। ডাক্তারবাবু, আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই রয়েছেন যে কেমো নিতে ভয় পাচ্ছেন কিংবা কেমো নিতে চাইছেন না। এই যে কেমোথেরাপি ব্যাপারটা, এটা কোন স্টেজে গিয়ে নেওয়া যাবে কিংবা কি না নেওয়া গেলেও কোনো সমস্যা রয়েছে ক্যান্সারের ক্ষেত্রে? দেখুন, কেমোথেরাপি আজকের দিনে বেশিরভাগ ক্যান্সারেই দিতে হয়।
কিছু কিছু ক্যান্সারে একদম প্রাথমিক স্টেজে স্টেজ 1-এ হয়তো কেমোথেরাপির প্রয়োজন হয় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেমোথেরাপি কম বেশি প্রয়োজন হয়। লোকের মধ্যে যে ভয়টা থাকে, আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি সুদীপ্ত রায় বলছি হুগলি থেকে। হুগলি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি আমার শারীরিক একটা সমস্যা? প্রশ্ন আছে। হুম। ধরো কারোর মানে ক্যান্সার রয়েছে থার্ড স্টেজ ফোর্থ স্টেজ, তো সেখান থেকে কি বাঁচা সম্ভব? ধরো যকৃতে বা ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, তো সেই স্থান থেকে কি মানে পুনরায় বাঁচা সম্ভব, মানে সুস্থ করতে আসা সম্ভব? আচ্ছা শুনুন। দেখুন আপনি যেটা বলছেন যে ফোর্থ স্টেজের ক্যান্সার, মানে যেখানে ফুসফুসে ছড়িয়ে গেছে সেটা ফোর্থ স্টেজের ক্যান্সার বলে। আজকের দিনে অধিকাংশ ফোর্থ স্টেজের ক্যান্সার কিন্তু কিউরেবল নয়, তো আমি আপনাকে সেই আশ্বাস দিতে পারবো না যে সেই ক্যান্সার পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আজকে যেগুলো আধুনিক ট্রিটমেন্ট এসেছে তার মাধ্যমে ফোর্থ স্টেজের ক্যান্সারেও পেশেন্ট দীর্ঘদিন বেঁচে থাকতে পারে আর অনেকটা মাত্রাতেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আগেকার দিনে যেটা ধারণা ছিল ফোর্থ স্টেজের ক্যান্সার মানে পেশেন্ট 4-5 মাস বাঁচবে, সেটা কিন্তু আজকের দিনে বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই নয়। হ্যাঁ, কিছু কিছু ক্যান্সার নিশ্চয়ই আছে যেগুলো এমনিতে রোগ হিসেবেই খারাপ, সেগুলোতে এখনও হয়তো সার্ভাইভাল অতটা বাড়েনি, কিন্তু যেগুলো কমন ক্যান্সার যেরকম ব্রেস্টের ক্যান্সার বা লাংয়ের ক্যান্সার, এখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখছি এমনকি স্টেজ 4-এর ক্যান্সারের পেশেন্টও 4-5 বছরও বেঁচে থাকছে। তো চিকিৎসা যত আধুনিক হচ্ছে ক্যান্সারের সার্ভাইভাল কিন্তু বেড়ে চলেছে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনাকে ফোন করতে হবে ডক্টর প্রলয় বাসুকে 8820249247 নম্বরে। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের ডিএম এবং মেডিকেল অনকোলজিস্ট ডক্টর প্রলয় বাসু। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে জীবনে একটু ভালো থাকতে, এবং তার জন্য কিন্তু অবশ্যই আমাদের একটু খাওয়া দাওয়াতে বদল আনতে হবে, একটু কিন্তু শরীরচর্চা করতে হবে, আর একটু নিজের প্রতি যত্ন নিতে হবে। কারণ আপনি যদি নিজের প্রতি যত্নশীল না হন তাহলে আপনি শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন কি করে? একটু সময় মতো খাওয়া, একটু সময় মতো ঘুমানো, আর একটু নিজের প্রতি ভালোবাসা, এটাই তো হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। যদি আপনি নিজে সুস্বাস্থ্যের অধিকারী না হতে পারেন তাহলে কিভাবে পরিবারের অন্যদেরকে ভালো রাখবেন? তার জন্য তো আগে নিজেকে ভালো রাখতে হবে, আর নিজেকে যত সুন্দর করে রাখবেন তত দেখবেন নিজেরও ভালো লাগছে এবং নিজের আপনজনদেরও আপনার ভীষণ ভালো লাগছে। আর এটাই তো হচ্ছে জীবন, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যে আপনারা জীবনে ভালো থাকুন, এগিয়ে চলুন। তার জন্য কিন্তু অবশ্যই সুস্বাস্থ্যের দরকার, এবং যদি শারীরিক সমস্যা থাকে তাহলে তো আপনাদের পাশে রয়েছেন ডক্টর প্রলয় বসু। যে কোনো সমস্যার সমাধান পেতে নিচে যে নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, শরীর খারাপ কিন্তু হতেই পারে, তার জন্য ভয় পেলে কিংবা লুকিয়ে রাখলে চলবে না। সেটা নিয়ে কনসাল্ট করতে হবে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, এবং সঠিক সময়ে সঠিক ডাক্তারের সঙ্গে চর্চাও করতে হবে যাতে আপনি সুস্থ থাকতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সমরেশ সরকার বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে লাইভটা দেখছি, খুবই ভালো লাগছে। তো স্যারকে একটাই প্রশ্ন আমার, যে ক্যান্সারের মানে যে বুঝতে গেলে যে লক্ষণগুলি কি কি থাকলে বুঝতে পারবো যে আমি ক্যান্সার হচ্ছে? আচ্ছা শুনুন স্যার বলছেন। দেখুন, একটু আগেই বললাম, আরেকবার আপনাকে জন্য বলে দিচ্ছি খুব অল্প করে, যে লক্ষণ বলতে সবচেয়ে কমন লক্ষণ ক্যান্সারের হচ্ছে যে শরীরে কোথাও ফোলা, যেটাকে লাম্প বলে, সেটা গলায় হতে পারে, হাতে পায়ে, বা শরীরের অন্য কোনো অংশে। ওটাও হতে পারে নাকি? কি বুঝতে পারলাম না। আচ্ছা, মাথায় যদি ক্যান্সার হয়ে থাকে? হ্যাঁ দেখুন, মাথায় যদি ক্যান্সার হয়, ক্যান্সারটা তো মাথার ভেতরে, তো সেখানে অধিকাংশ ক্ষেত্রেই তো বাইরে থেকে সেটা দেখা যায় না, কিন্তু যেগুলো দেখা যায় কিছু কিছু নিউরোলজিক্যাল লক্ষণ, যেরকম হয় দীর্ঘদিন ধরে মাথা ধরে থাকা, বা হচ্ছে নতুন করে খিঁচুনি হওয়া, যার আগে খিঁচুনির রোগ ছিল না হঠাৎ করে খিঁচুনি শুরু হওয়া, বা মাথা ঘোরা, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এইগুলো কিছু কিছু হচ্ছে ব্রেনের টিউমারের লক্ষণ।
তাছাড়া হচ্ছে চোখে হঠাৎ করে দেখতে না পাওয়া বা কানে শুনতে অসুবিধা হওয়া, যেগুলো আমাদের মাথার কাজ সেইগুলোতেই অনেকটা এফেক্ট করবে। তো সেগুলো ক্যান্সার এফেক্ট করে। ক্যান্সার এটাই করে যে যে জায়গায় হচ্ছে সেটা স্বাভাবিকভাবে যে কাজগুলো করছে সেই শরীরের সেই অংশটা, সেটাকেই ক্যান্সার অনেক ক্ষেত্রেই আটকে দেয়। তো স্বাভাবিক কাজগুলো যখন হয় না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন ডক্টর প্রলয় বসুর সঙ্গে। আমরা একটু আসবো এবার বাচ্চাদের ক্যান্সারের কথায়। স্যার, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা নিউ বর্ন বেবি আছেন তাদের অনেকের ক্ষেত্রেই হচ্ছে ক্যান্সার দেখা দিচ্ছে, তাই এটা কি আমরা জেনেটিক বলতে পারি নাকি বিশেষ কোনো কারণের জন্য হচ্ছে? দেখুন, যেগুলো পেডিয়াট্রিক ক্যান্সার যেগুলো হয়, পেডিয়াট্রিক ক্যান্সার অনেক ধরনের হয়। খুব কমন হচ্ছে যেগুলো বাচ্চাদের মধ্যে ব্লাডের ক্যান্সার, লিউকেমিয়া। তো লিউকেমিয়া কিন্তু সেইভাবে জেনেটিক বা অন্য কোনো কারণে অতটা হয় না, ওগুলো র্যান্ডামলি হয় বলা যেতে পারে অধিকাংশ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে যেরকম বললাম যে বেশিরভাগ ক্যান্সারেই অনেক ক্ষেত্রেই একটা জেনেটিক কম্পোনেন্ট থাকে, এখানেও থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এগুলো আপনা আপনি হয়ে যায়। তাছাড়া হচ্ছে বাচ্চাদের মধ্যে কিছু কিছু আরও ক্যান্সার দেখা যায়, যেরকম কিডনির এক ধরনের ক্যান্সার হয় বাচ্চাদের, যেটাকে উইলমস টিউমার বলে। আর আছে নিউরোব্লাস্টোমা বা হচ্ছে লিম্ফোমা, মানে গ্ল্যান্ডের ক্যান্সার। তো এগুলো অধিকাংশ ক্ষেত্রেই আপনা আপনি হয়। যেগুলো কিডনির ক্যান্সার বললাম, সেখানে অনেক ক্ষেত্রেই একটা জেনেটিক রিস্ক থাকে বা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। কিন্তু বাচ্চাদের ক্যান্সারের ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে, বাচ্চাদের মধ্যে যে ক্যান্সারগুলো হয় অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো কিউরেবল। বেশিরভাগ বাচ্চাই কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। সেটার একটা কারণ হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে ক্যান্সারগুলো অনেক সময় আর্লি স্টেজে ধরা পড়ে, কারণ বাচ্চাদের রেগুলার চেক আপ এমনিতেই হতে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে ওই বয়সে সহ্য শক্তি অনেকটা বেশি থাকে, মানে এমনি মানসিক শক্তিটা না থাকলেও শারীরিক শক্তি অনেকটা বেশি, যেগুলো বডির রিজার্ভ যেটা থাকে, যেরকম বোন ম্যারোর রিজার্ভ বা অন্য অর্গানসগুলোর রিজার্ভ, সেগুলো বাচ্চাদের মধ্যেই সবচেয়ে বেশি থাকে। তো ওরা অনেক অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট সহজেই সহ্য করতে পারে, সেই জন্যে বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশ ক্যান্সারই কিউরেবল হয়। স্যার, যারা এই মুহূর্তে প্রেগনেন্ট ওমেন রয়েছেন, তো তাদের ক্ষেত্রে আপনি কি ধরনের সতর্কতা দেবেন? দেখুন, প্রেগনেন্সিতে আজকের দিনে নতুন করে সতর্কতা আর সেইভাবে কিছু নেই। আগেকার দিনে এগুলো নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ তখন প্রেগনেন্সির মধ্যেও এক্স রে করা হতো। আজকের দিনে যেখানে সোনোগ্রাফি করা হয় বা সবাই জানে যে প্রেগনেন্সিতে এক্স রের এক্সপোজার হওয়া উচিত নয়, তো সেটা একটা বড় রিস্ক ফ্যাক্টর সেখানেই এলিমিনেট হয়ে যায়। তাছাড়া হচ্ছে প্রেগনেন্সিতে কিছু কিছু ওষুধ থাকে যেগুলো নেওয়া উচিত নয়, সেগুলো প্রেগনেন্সির সময় প্রথমেই যখন একজন গাইনেকোলজিস্ট অবস্টেট্রিশিয়ানকে দেখানো হয়, উনি বলে দেন যে এই ওষুধগুলো চলবে না। কারোর যদি দীর্ঘদিন তার আগের থেকে কোনো ওষুধ চলছে, তো সেগুলো অবশ্যই তার ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত যে এই ওষুধগুলো আমি খেতে পারবো কিনা। তো সেই জিনিসগুলো ক্লিয়ার আপ করে নিলে ক্যান্সারের রিস্ক বা অন্যান্য যেগুলো প্রেগনেন্সির মধ্যে বাচ্চার জন্য রিস্ক ফ্যাক্টর হতে পারে, সেগুলো অনেকটা ক্ষেত্রেই প্রিভেন্ট করা যায়। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু চাইছি যে আপনি জীবনে ভালো থাকুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন, এবং তার জন্য কিন্তু সবার আগে প্রয়োজন নিজের খেয়াল রাখা, নিজের প্রতি যত্ন রাখা। যারা ভাবছেন যে ক্যান্সার সত্যি নন কিউরেবল, তাদের জন্যই কিন্তু একটা রাস্তা, সেটা হচ্ছে ডক্টর প্রলয় বসু। যে মানুষটি সত্যি সত্যি পারে যে এই সকল শারীরিক সমস্যাগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিংবা এই সকল সমস্যাগুলো থেকে আপনি কিভাবে কিওর থাকতে পারবেন, তার প্রকৃত উদাহরণ আপনাকে তুলে দিতে পারে। যে মানুষটি চাইছেন যে প্রত্যেকটা সময় আপনি কেন আপনার প্রিয়জনেরাও খুব ভালো থাকুন, আর এই সকল যে সার্ভাইকাল ক্যান্সার কিংবা আরও যে কোনো রকমের ক্যান্সারজনিত সমস্যা যেগুলো নিয়ে আপনি এখনও ভুক্তভোগী, এখনও কোথায় গেলে আপনি বুঝে উঠতে পারছেন না ঠিক সুস্থ হয়ে উঠবেন, তাদের জন্যই কিন্তু প্রলয় বসু। কারণ প্রত্যেকটা মুহূর্তে উনি তো চাইছেন যে আপনিও যাতে জীবনে ভালো থাকেন, এবং আপনার ভালো থাকার চাবিকাঠিটা হচ্ছে 8820249247, ডক্টর প্রলয় বসু। যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। স্যার, আজকে একদমই প্রায় শেষের দিকে আমরা উপস্থিত হয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন, আজকে এটাই বলবো যে ক্যান্সার আজকের দিনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যান্সার দিনে দিনে বেড়ে চলেছে, কিন্তু ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই কিউরেবল না হলেও ট্রিটেবল। ক্যান্সারের সঠিকভাবে ট্রিটমেন্ট করলে পেশেন্টরা দীর্ঘদিন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর ক্যান্সারের ক্ষেত্রে লাস্টে আমি বলবো কয়েকটা মিথ আছে যেগুলো
ও ভাঙা খুব প্রয়োজন। এক হচ্ছে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায়, এটা অনেকেই ভাবে, এটা একদমই ভুল ধারণা। আর দ্বিতীয় যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টের সাথে থাকলে, এক ঘরে থাকলে বা তার সাথে একসাথে খেলে, এগুলোতে কিন্তু ক্যান্সার ছড়ায় না। ক্যান্সার কিন্তু একটা ছোঁয়াচে রোগ নয়। তো পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট একজন ক্যান্সার পেশেন্টের জন্য। তো সেটা তাকে যেন নিশ্চয়ই দেওয়া হয়, তাতে কিন্তু তার ক্যান্সারের ট্রিটমেন্ট সহ্য করা শক্তি অনেকটা বেড়ে যায়, তার মানসিক শক্তিও বাড়ে। তো এইভাবে পেশেন্টরা অনেক ক্ষেত্রে আরও ভালো থাকতে পারে। এই বলেই শেষ করবো। থ্যাংক ইউ। ক্যান্সার যে সত্যি সত্যি কিউরেবল, সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করলে যে আপনি কিংবা আপনার পরিবারের যে কেউ একজন মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন, এই আশ্বাস যিনি আমাদেরকে দিচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর প্রলয় বসু। তো যারা যারা ইতিমধ্যেই ক্যান্সারজনিত সমস্যায় আক্রান্ত কিংবা আপনার আশেপাশে কিংবা আপনার বাড়ির মধ্যেই কেউ ক্যান্সারজনিত সমস্যার মধ্যে দিয়ে ইতিমধ্যেই সার্ভাইভ করছে, তার জন্যই কিন্তু অবশ্যই ডক্টর প্রলয় বসু, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।